আসসালামু আলাইকুম। দর্শক, নিশ্চয়ই আপনাদের অনেকের কাছেই মনে হচ্ছে যে 13ই জুন লন্ডনের স্থানীয় সময় সকালে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আলোচনা অনুষ্ঠিত হবে, বৈঠক অনুষ্ঠিত হবে, সেটি হয়তো কোনো মহারণের দিকে আমরা যাচ্ছি। এই রণে, এই মহাযুদ্ধে কে জিতবে? অন্তত সাধারণ মানুষের মধ্যে যে আলোচনা, রাজনৈতিক মহলের মধ্যে যে গুঞ্জন, ফিসফিসানি, গণমাধ্যমগুলোতে যে নানান ধরনের বিশ্লেষণ, তাতে অবশ্যই আমাদের অনেকের কাছে এমনটাই মনে হচ্ছে। আসলে কি আলোচনা হবে? এবং এটুকু আগে বলে রাখি, এটি অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 4 দিনের সফর লন্ডনে, তার আরো যে সব কর্মসূচি রয়েছে, এগুলো কিছুই না। মূল উদ্দেশ্য তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করার, সরকারের যে এজেন্ডা রয়েছে, যে লক্ষ্যে তারা এগিয়ে যেতে চাইছে, তাদের নিজস্ব লক্ষ্যে, এবং তাদের যেই কিংস পার্টি বলি অথবা তাদের সহযাত্রী বলি, সহযোদ্ধা, তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তারেক রহমানকে কোনো একটা ফাঁদে ফেলা, বিএনপিকে ট্রাপে ফেলা, এটি প্রধান উপদেষ্টার মূল উদ্দেশ্য। এবং সরকারের পক্ষ থেকে যেহেতু বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং সে লক্ষ্যে তিনি লন্ডনে গেছেন, তো কি আলোচনা হবে লন্ডনে? বিএনপির পক্ষ থেকে বেশ কিছু এজেন্ডা কথা বলা হয়েছে, যেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তারেক রহমান বা বিএনপি কতটুকু ফাঁদে পড়বে বা পড়বেন সে বিষয়ে পরে আসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এই মুহূর্তে যিনি অনেক গুরুত্বপূর্ণ একজন নেতা, সালাউদ্দিন আহমেদ, তিনি বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন, তার কথাগুলোর মধ্যে আমরা বিএনপির অবস্থান সম্পর্কে খানিকটা উপলব্ধি করতে পারি। সালাউদ্দিন আহমেদ বলছেন যে একান্ত আলাপ করে একটা গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছাতে পারেন, তাহলে একটি সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব। আলোচনা বিকল্প তো নেই, কিন্তু এই সরকার তো কারো প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা নয়। যদিও অন্য সবাইকে সরকার নিজের প্রতিদ্বন্দ্বী বানিয়েছে, যদি একটা রাজনৈতিক সরকার থাকতো, বুঝতাম যে বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে ছাড় দেওয়া না দেওয়ার বিষয়। এই সরকারের মূল লক্ষ্য তো একটি নির্বাচন দেওয়া। সেখান থেকে এখন বিএনপি আলোচনার বিষয় বলছে, বা সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন তা হচ্ছে বৈঠকে নির্বাচনের সময়সীমা পুনর্বিবেচনার বিষয়টি প্রাধান্য পাবে। এটা খুব ওপেন সিক্রেট, এটা তো আমরা জানি যে এপ্রিলে নির্বাচন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বা একটা টাইম ফ্রেম উল্লেখ করা হয়েছে, সেখানে বিএনপি ডিসেম্বর মধ্যে নির্বাচন চাই, এটা নিয়ে দেন দরবার হবে। কিন্তু পরক্ষণেই সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলছেন তা হচ্ছে এরকম যে নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে, আবার ডিসেম্বরের পরে একটি যৌক্তিক সময় নির্ধারণ করা যেতে পারে। সবই নির্ভর করছে আলোচনার ফলাফলের উপরে। এই কথা বিএনপি এর আগেও বলেছে, আমরা এ নিয়ে আলোচনাও করেছি যে ফেব্রুয়ারির প্রস্তাব তারেক রহমান দিতে পারেন। আচ্ছা, কেন বিএনপি ফেব্রুয়ারির দিকে দিতে চাচ্ছে, বা খুব বেশি হলে সেই পর্যন্ত দিতে চায়? বিএনপির ভাবনা যে কোনো উপায়ে একটি নির্বাচন আদায় করা, তাই তো, যে নির্বাচনটি হোক। ওকে, বিএনপি হয়তো এই অবস্থানে ঠিক আছে, কিন্তু বিএনপির তো এটুকু বোঝা উচিত, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ অনেকেই বলছেন যে সরকার নির্বাচন দেবে না, না দেওয়ার জন্য যতটা দেরি করা যায় তারা সে চেষ্টাই করছে, এবং একটা পর্যায়ে ওই সময় পর্যন্ত পার করে আবার নতুন একটা অবস্থা সৃষ্টি করা হবে, অজুহাতে সৃষ্টি করা হবে যে নির্বাচন পিছানো। সবাই যদি এই বিষয়টি বুঝতে পারে, কেন বিএনপি বুঝতে পারছে না? আচ্ছা, ধরুন যে বিএনপি যে ফেব্রুয়ারি প্রস্তাব দিবে, যদি দেয়, তাহলে প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে যদি বিষয়টি মেনে নেন, তারপরও কি আমরা আমাদের মধ্যে অনেক কিন্তুর জন্ম দিব না, অনেক কিন্তুর সৃষ্টি হবে না? তার কারণ যে সংস্কারে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে, যে সংস্কার 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 করে তারপর নির্বাচন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটি তো বরাবরই বলে আসছেন যে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যতটুকু ঐকমত্যে পৌঁছবে ততটুকু সংস্কার করে নির্বাচন। তাহলে এখন সংস্কার বিষয়টি তো আলাদা হয়ে যাচ্ছে, এবং এ পর্যন্ত যে কটি বিষয়ে ঐকমত্য সৃষ্টি হয়েছে, বিএনপি পক্ষ থেকেই বলা হয়েছে বা অন্যান্য রাজনীতিবিদরাও বলছেন যে এগুলো 1 মাস 2 মাসের ব্যাপার সংস্কার করা। তাহলে কেন ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে? যদি সরকার মেনে নেয়ও ফেব্রুয়ারি, আমাদেরকে অবশ্যই ধরে নেওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে যে এটিও একটি খেলা হবে। এটি সরকার হয়তো যদি মেনে নেয়, আমি আগেও বলেছি,
সেটি ধরে নিতে হবে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়া মানে সরকার নির্বাচন দিতে চাইছে না, এটাই নিশ্চিত। এই বিষয়ে আর কোনো দোদুল্যমনতা কোনো কিছু থাকবে না। সালাউদ্দিন আহমেদ আরো যে কথাটি বলেছেন তা হচ্ছে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েও জোর আলোচনা হবে। নিরপেক্ষতা নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব স্বাভাবিক, অনেক আগে থেকে অনেকেই বলে আসছে আমরা যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এই সরকারের অধীনে কিভাবে নির্বাচন হবে, সেটি কিভাবে নিশ্চিত করবে যে সরকার নিরপেক্ষ। এবং সরকারের যে 3 উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অথবা মাহফুজ আলম, তাদের কি পদত্যাগ করানো হবে? নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করা হবে? আরো বড় কথা, অনেকে বলছেন লন্ডনের চাথাম হাউসে যেই বক্তব্য আমরা শুনলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন প্রশ্নের উত্তর শুনলাম, তার মধ্যে কিন্তু একটি হাইপ এরই মধ্যে তোলা হয়েছে। সাংবাদিকদের মধ্যে কেউ কেউ, সরকারের অনুগত হিসেবে পরিচিত কেউ কেউ বলেছেন যে কেন রেফারেন্ডাম দেওয়া হচ্ছে না সংস্কার ইস্যুতে। অনেকেই এটি আলোচনা করছেন যে যেহেতু 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকে, এরকম একটি হাইপ তোলা হয়েছে, এরকম একটি রব তোলা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে এখন রেফারেন্ডামের কথা তোলা হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল যে উদ্দেশ্য তারেক রহমান পর্যন্ত পৌঁছে তার সঙ্গে আলোচনা করার, সেটি হচ্ছে জুলাই সনদে বিএনপিকে রাজি করানো। বিএনপি যদি কোনোভাবে কনভিন্স হয়ে জুলাই সনদে একমত পোষণ করে যে না, তারা একসাথে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ দিবে বা সরকার যেভাবে চাচ্ছে তাতে সম্মতি আছে, অনেকেরই ধারণা বিএনপির নিজের পায়ে কোড়াল মারা হবে। জুলাই সনদ যদি একবার ঘোষণা হয়, তার পরিপ্রেক্ষিতে রেফারেন্ডামের প্রশ্ন আসতে পারে, যেখানে একটি কথিত গণভোটের আয়োজন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকানোর একটা অপচেষ্টার চেষ্টা করা। সেই বিষয়টি নিশ্চয়ই তারেক রহমান মাথায় রাখবেন। এবং আমরা তো দেখেছি যে বারবার কেন বলছি যে বিএনপিকে ট্রাপে ফেলা হচ্ছে কিনা বা বিএনপি ট্রাপে পড়তে যাচ্ছে কিনা, তার কারণ এটি তো স্পষ্ট যে গত ডিসেম্বর পর্যন্ত বিএনপি মোটামুটি বড় বড় ইস্যুগুলিতে যা চেয়েছে সরকার মেনে নিতে বাধ্য হয়েছে। রাষ্ট্রপতির অপসারণটা ঠেকানো গেছে, জুলাই প্রোক্লেমেশন ঠেকানো গেছে, এবং সেটি তো এই জুলাই করার কথা। জুলাই সনদ বা জুলাই ঘোষণা, ডিসেম্বরের পর থেকে বিএনপি আর কোনো কিছুতে ডক্টর মোহাম্মদ ইউনূস পাত্তা দেননি, তিনি বুড়ো আঙুল দেখিয়ে আসছেন। এটি তো বিএনপির কাছে পরিষ্কার। অতএব 13ই জুন যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে তারেক রহমানের দূরদর্শিতার উপরেই অনেক কিছু নির্ভর করছে। পুরো জাতি তাকিয়ে আছে এই আলোচনার দিকে। আমাদের এখন দেখা দরকার বিএনপি আসলেই সত্যি সত্যি ট্রাপে পড়তে যাচ্ছে, নাকি জনগণের দাবিটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানতে বাধ্য করাতে তিনি সফল হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেই সরকার একটা নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে গত 10 মাস ধরে যে টানা হেঁচড়া চলছে, সেই টানা হেঁচড়াটি এতটা তিক্ততার পর্যায়ে চলে গেছে যে দুই পক্ষ অর্থাৎ সরকার এবং রাজনৈতিক দলগুলো রীতিমতো দা কুমড়ার সম্পর্কের পর্যায়ে পৌঁছে গেছে। এবং এই গত 10 মাসে সরকারের যে বিশ্বাসযোগ্যতা ছিল, গ্রহণযোগ্যতা ছিল, সেটা কেবলমাত্র তলানিতে নয়, এটা একেবারে রিভার্স হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বয়স্ক মানুষ, শুধু বয়স্ক নয়, অতি বয়স্ক, আমাদের দেশের 87-88 বছর, মানে এরা বেশিরভাগ মানুষ যারা নারী বা পুরুষ, তারা বিছানা থেকে উঠতে পারেন না, কণ্ঠস্বর তাদের স্বাভাবিক থাকে না, তারপরে অন্যান্য যে সকল প্রাকৃতিক ক্রিয়াকর্ম রয়েছে সেখানেও নানা রকম অনিয়ম দেখা দেয়। তো যার জন্য বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশে এরকম বয়স হয়ে গেলে তাদের কাছ থেকে মানুষের এক্সপেকটেশন তেমন একটা থাকে না। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে আমাদের দেশে এরকম 80 বছর 90 বছর বয়সে আমি অনেক লোককে দেখেছি যারা সম্মান এবং মর্যাদার এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যে তাদের যত বয়স বাড়ছিল তত তাদের সম্মান এবং মর্যাদা জনগণের নিকট বেড়ে গেছিল। কয়েকজন লোকের নাম বলি, যেমন ধরেন জিয়াউর রহমান সাহেবের সঙ্গে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলেন জনাব হাফিজি হুজুর। তো হাফিজি হুজুর শেষ বয়সে তাকে
বলতে গেলে হুইল চেয়ারে করে নেওয়া হতো, কিন্তু তার চেহারার মধ্যে যে উজ্জ্বলতা ছিল, তার কণ্ঠে যে লালিত্য ছিল, গাম্ভীর্য ছিল, এবং তাকে কেন্দ্র করে সারা মানুষের, দেশের বাংলার মানুষের যে ভক্তি, শ্রদ্ধা এবং আবেগ ছিল, ওটা এই ইহজন্মে খুব কম মানুষের ভাগ্যেই ঘটে। আরেকজন মানুষের নাম বলি, তিনি ছিলেন সওগাত সম্পাদক নাসির উদ্দিন সাহেব। তো তার ৯৯তম বয়স, মানে জন্মদিবসে আমি সম্ভবত উপস্থিত ছিলাম। তো তাকে নিয়ে আসা হলো। অসাধারণ তার চেহারা, একটু ভাঙেনি, মানে বুড়ো হয়েছে, কিন্তু দেখলে মনে হয় একটা চুমু দেই, একটু পা ধরে সালাম করি, একটু জড়িয়ে ধরি। উনি বক্তব্য দিচ্ছিলেন জাতীয় জাদুঘরের মঞ্চে বসে। তো সেখানে 1918 সনে 19 সনে তার পত্রিকায় কোন লেখা ছাপা হয়েছে সওগাতে, নজরুল কোন কবিতাটি নিয়ে এসেছিলেন, সেই কবিতাটি তিনি মুখস্থ বলে দিচ্ছিলেন টু দি পয়েন্টে। এরকম অসাধারণ বাগ্মিতা, এরকম অসাধারণ স্মৃতি, এবং জীবনের এই প্রান্তে এসে এরকম শ্রদ্ধা জানানো মানুষ আমি দেখিনি। একইভাবে বেগম সুফিয়া কামাল, মানে কবি সুফিয়া কামাল, তার শেষ বয়স দেখেছি, জাহানারা ইমামের শেষ বয়স দেখেছি, বহু মানুষ। আরেকজন সাংবাদিক ছিলেন অধ্যাপক আব্দুল গফুর, ওনাদেরকে আমি দেখেছি। একজন দার্শনিক ছিলেন দেওয়ান মোহাম্মদ আজরফ, বিখ্যাত দার্শনিক। বার্ধক্য তাদেরকে মহিমান্বিত করেছিল, বার্ধক্য তাদেরকে বিশ্বাসযোগ্য করেছিল। তারা যা বলতেন ওটাই মানুষ বিশ্বাস করত। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের এই যে ক্ষণটি, লগনটি, এটি তার সারা জীবনের অর্জনকে ঠিক সেই নাসিরুদ্দিন সাহেবের মতো সওগাত সম্পাদক, কিংবা যাকে বলা হয় হাফিজি হুজুর সাহেবের মতো, অ্যাটলিস্ট আল্লামা আহমেদ শফির মতো মহিমান্বিত করতে পারত। কিন্তু এই বয়সে তাকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, লোকজন বলছেন তিনি অসত্য বলেন, তারপর তিনি এতটি কথার মধ্যে এতটি তার অসত্য, এই সমস্ত কথা শুনতেও ঘৃণা লাগে, লজ্জা লাগে। মানুষ কেন এরকম হবে? এবং এটা নিয়ে আমি এক হুজুরের একটা বয়ান শুনেছিলাম, বিখ্যাত একজন হুজুর। তিনি তার ওয়াজে বলেছিলেন, তিনি এরকম বয়স্ক মানুষ ছিলেন এবং শেষ বয়সে সম্মান এবং মর্যাদার অনেক উচ্চ মাকামে আল্লাহ তাকে নিয়ে নিয়েছিলেন। তো তার নাম ছিলেন, তিনি ছিলেন মাওলানা ডক্টর আব্দুল জলিল। তো তিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস থেকে তিনি মাস্টার্স করেছেন, কোরআনে হাফেজ ছিলেন, তারপরে একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এরকম মানে মসজিদের খতিব, এবং বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত যে আন্দোলনটি, এই আন্দোলনের তিনি প্রাণপুরুষ ছিলেন। এত পণ্ডিত ব্যক্তি, এত জানা ব্যক্তি আমি দেখিনি আমার জীবনে, এখন পর্যন্ত আমি দেখিনি। এবং তার সঙ্গে সঙ্গে তার বেলায়েত ছিল, তার মারিফত ছিল। সেই মারিফত জিনিসটা তারা কাছাকাছি গেছেন। আমাদের এই সমাজে এখন আমি ওরকম মারিফতওয়ালা লোক একজনকে দেখছি না ইসলামী অঙ্গনে, যেটা মাওলানা আব্দুল জলিল সাহেবের ছিল, যেটা হাফিজ হুজুর সাহেবের ছিল, সেটা মাওলানা শামসুল হুদা পাঁচবাগী সাহেবের ছিল, জাতীয় মসজিদের খতিব ওবায়দুল্লাহ সাহেবের ছিল। মানে মানে ওনাদের ইলমে শরীয়ত এবং ইলমে মারফত, এই দুটো একসঙ্গে ছিল। যখন একটা মানুষের ভিতরে মারিফত এসে যায়, তখন তার চেহারার মধ্যে এক ধরনের লাবণ্য আপনি দেখতে পাবেন। তার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাথা নত হয়ে যাবে, তার কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনবেন, এরকম একটা অবস্থা। তো ওই মাওলানা আব্দুল জলিল সাহেব, তার মুখে শোনা, সেটা কি হাদিসের বয়ান না কোরআনের কোন আয়াতের তাফসীর আমার ঠিক মনে নেই, বক্তব্যটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার কোনো বান্দা যদি বৃদ্ধ হয়ে যায়, যার চুল এবং দাড়ি পেকে যায়, তো এই মানুষকে, এই ধরনের বৃদ্ধ বান্দাকে তার শাস্তি দিতে ভীষণ রকম লজ্জা হয়। মানে এখন এই যে কথাটা আমার মানে হৃদয়ের মধ্যে যে কিভাবে তোলপাড় করছে, আমি যেগুলো বলতে যাই আপনারা হয়তো অনেক সেদিন নিতে পারবেন না। আমি সেদিন অনেক কেঁদেছিলাম এই ওয়াজটা যেদিন আমি শাহজাহানপুর রেলওয়ে মসজিদে শুনেছিলাম, যে হুজুর বলেছিলেন যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বয়স্ক মানুষকে শাস্তি দিতে গিয়ে তার চাকর, তার বান্দা,
তাকে শাস্তি দিতে গিয়ে আল্লাহ লজ্জা পান, সংকোচ বোধ করেন। তো সেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আল্লাহকে লজ্জায় ফেলতে যে বান্দার কোনো বিবেক কাজ করে না, বোধ কাজ করে না, তার প্রতি সারা দুনিয়ার সৃষ্টিকুলে লানত পড়তে থাকে। এটা আমি বললাম। যে মানুষ পাকা চুল, পাকা দাড়ি নিয়ে চুরি করে, বদমাইশি করে, তারপরে সে মানুষের হক নষ্ট করে এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বা তারা সেই ফেরাউনের মতো, হামানের মতো, কারুনের মতো আচরণ করে, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা যে কি হয় এই জমিনে ঢের ঢের উদাহরণ রয়েছে। তো সেই দিক থেকে আপনি চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জীবনের শেষ প্রান্তে এসে তাকে যে নিয়ামত দিয়েছিলেন রাষ্ট্র ক্ষমতা, এর চেয়ে বড় নিয়ামত হয় না। এই রাষ্ট্র ক্ষমতার এটি তিনি উত্তম শাসক, উত্তম বিচারক, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের সঙ্গে সংযুক্ত। এবং একজন উত্তম শাসক এবং উত্তম বিচারকের প্রথম পুরস্কার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ সিংহাসন, সেই সিংহাসনের ছায়ার নিচে তারা বসবাস করবে, ডাইরেক্ট জান্নাতি, আর কিছু দরকার নাই। তো ফলে এই যে সময়টি তিনি যদি ব্যবহার করতে পারতেন, তাহলে তার সারা জীবনের যত কর্ম, এই সব কর্ম এটা বিপরীত হয়ে যেত, মন্দ কর্মগুলো সব ভালো হয়ে যেত। কিন্তু আফসোস যে আজকের এই পর্যায়ে এসে তাকে নিয়ে আমরা যে আলোচনা করছি, যে কথা বলছি, সেই কথাগুলো কোনো অবশ্যই ভালো কথা নয়। প্রসঙ্গে আসি, প্রসঙ্গ খুব ছোট। সেটা হলো যে সেই তিনি গত 10 মাস ধরে টানছেন নির্বাচন ডিসেম্বরে হতে পারে, 2024-25 সনের, অথবা 2026 সনের জুনে হতে পারে। তো এটা আসলে এরকম একজন বয়স্ক মানুষের কাছ থেকে এই জিনিসগুলো হয় না। এই কথার মধ্যে একটা ছলচাতুরি রয়েছে। তারপরে আবার বিভিন্ন প্রেশারের কারণে, চাপের কারণে, অবস্থার কারণে তিনি হঠাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে এপ্রিল মাসের প্রথম অর্ধেক সময়, মানে 15 তারিখের মধ্যে নির্বাচন হবে। লোকজন কেউ বিশ্বাস করেনি, বাংলাদেশ এটা ছাগলও বিশ্বাস করেনি, পাগলও বিশ্বাস করেনি। আর যাদের জবান আছে তারা সবাই বলছে যে এই ভদ্রলোক আমাদেরকে এপ্রিল ফুল বানাতে চাচ্ছে। এপ্রিল মাসের 1 তারিখে মানুষদেরকে বোকা বানানোর জন্য একটা প্রতিযোগিতা সারা দুনিয়াতে খুবই জনপ্রিয়, কিন্তু এটি খ্রিস্টানদের নিকট যাকে বলা হয় উপহাসের দিন, কিন্তু সারা দুনিয়ার মুসলমানদের জন্য এটি যাকে বলা হয় একটা হৃদয় বিদারক ঘটনা। তো এপ্রিল ফুলটা ছিল এরকম যে স্পেন মুসলমানরা প্রায় 700 বছর পুরো স্পেন শাসন করেছে। স্পেনের সঙ্গে সঙ্গে ইটালি এবং ফ্রান্সের একটা অংশ মুসলমানদের শাসনে ছিল। পরবর্তীতে রাজা ফার্ডিনান্ড, তার নেতৃত্বে স্পেনের একেবারে সর্বশেষ শাসক, তিনি তার বিরুদ্ধে যুদ্ধ হয় এবং মুসলমান শাসক পরাজিত হন এবং সেখানে শুরু হয় গণহত্যা। এত গণহত্যা যেটা আধুনিক ইউরোপের ইতিহাস তো নয়, মহাকালের ইতিহাসেও অত গণহত্যা হয়নি যেটা ওই রাজা ফার্ডিনান্ড করেছে। এবং সেই রাজা ফার্ডিনান্ডকে আমরা জানি, রানী ইসাবেলাকে জানি, যিনি কলম্বাসকে টাকা দিয়েছিলেন আমেরিকা আবিষ্কার করার জন্য। তো এইভাবে গণহত্যা করার পরেও তার কাছে মনে হলো এখনো বোধহয় কিছু মুসলমান আছে, লুকিয়ে আছে। তো তাদেরকে বোকা বানানোর জন্য একটা মসজিদে আজান দেওয়া হলো। তো যারা লুকিয়েছিলেন বিভিন্ন জায়গাতে, সে আজান শুনে মুসলমানরা মনে করলেন যে সম্ভবত একটা পরিবর্তন এসেছে এবং নিরাপদ এখন বের হয়, এবং তারা বের হয়ে আসলেন, গোপন স্থান থেকে বের হয়ে আসলেন। আর রাজা ফার্ডিনান্ডের সৈন্যরা সেই সকল মুসলমানদেরকে ধরে কচুকাটা করলো এবং একেবারে পুরো স্পেন মুসলিম শূন্য হয়ে পড়লো, এবং এটাই ইতিহাসে এপ্রিল ফুল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দুর্ভাগ্য যে তার এই বক্তব্যকে এদেশের মানুষ সেই এপ্রিল ফুলের সঙ্গে তুলনা করছে, তার কমিটমেন্টকে রাজা ফার্ডিনান্ডের সেই প্রতারণার সঙ্গে তুলনা করছে। তার যদি উইল ফোর্স থাকে, তার যদি ডিজায়ার থাকে, তার যদি উদ্বেগ থাকে, উৎকণ্ঠা থাকে নির্বাচন নিয়ে, সেটার সঙ্গে এদেশের জনগণ এপ্রিল ফুল কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই রাজা ফার্ডিনান্ডের সৈন্যবাহিনীর যে তলোয়ারের ঝনঝনানি এবং রক্তের যে লিপসা, সেটিকেই বোঝানো হয়। আমাদের এই দেশে যেন এপ্রিল ফুলের মতো কোনো ঘটনা না ঘটে। এপ্রিল আসছে, আসুক না, বসন্ত হয়ে আসুক, লাল গোলাপের শুভেচ্ছা নিয়ে আসুক, কোকিলের ডাক হয়ে আমাদের দেশে আসুক, কিন্তু
সেই রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলার যে প্রতারণার যে এপ্রিল ফুল, সেটি যেন বাঙালির জীবনে আর কখনো না আসে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।